এই বিষয় নিয়ে আপনারাও কিন্তু কথা বলতে পারেন কিংবা প্রশ্ন মতামত জানাতে পারেন। আমাদের সঙ্গে ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। সেজন্য নোমান মোহাম্মদ মেহেদী হাসান মিরাজের এই অধিনায়কত্বের অভিষেক এক অর্থে, আগে তিনি অধিনায়ক হয়েছেন বিভিন্ন ফরম্যাটে, এটা একটা কি যাত্রার শুরু নাকি আসলে একটা পরীক্ষার শুরু যে বাংলাদেশ 3 ফরম্যাটে ঢুকছে, এর মধ্য দিয়ে আবার বাংলাদেশ ধরেন 3 ফরম্যাটটা স্থায়ী করতে পারবে কিনা, মিরাজ বাংলাদেশের নেক্সট ক্যাপ্টেন হতে পারবেন কিনা, অনেকগুলো পরীক্ষার কি শুরু কিনা একই মধ্যে? দুইভাবে আসলে বলতে পারেন। আমি আসলে খুব করে অপেক্ষা করে আছি যে সত্যিকার অর্থে মিরাজ এই ক্যাপ্টেন্সিটাকে তিনি নিজে কিভাবে নেন এবং টিম কিভাবে রিয়্যাক্ট করে। মিরাজ বাংলাদেশের ক্যাপ্টেন হবেন এটা গত 9 বছর ধরে আমরা জানি। জি, 16তেই আমরা যুব বিশ্বকাপের সময় থেকে এটা সবাই জানে, কারণ যুব বিশ্বকাপে তিনি বাংলাদেশের ক্যাপ্টেন্সি করেছেন, টিম ভালো করেছে। যদিও আমরা শিরোপা জিততে পারিনি, আমরা 3 নাম্বার হয়েছি, তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হচ্ছেন, ওই বছরই তার ডেবু হয়ে গেছে। ফলে আমরা জানতাম যে মিরাজ বাংলাদেশের ক্যাপ্টেন হবেন। বরং পেছন থেকে এসে এই লিডারশিপ গ্রুপটাতে শান্ত এগিয়ে গেছেন মিরাজের চেয়ে। শান্তর উপরে ক্রিকেট বোর্ডের ইনভেস্টমেন্টটা বেশি হয়েছে, হুইচ ওয়াজ লজিক্যাল। কারণ মিরাজ যখন ন্যাশনাল টিমে 2016তেই ঢুকে গেলেন, তখন আমাদের টিমে যেহেতু অনেক বিগ প্লেয়ার ছিলেন, সেই পঞ্চপাণ্ডব আমরা যাদেরকে বলি, ফলে ওইখানটাতে ঠিক আলাদা করে ক্যাপ্টেন্সির হিসাবটাতে মিরাজকে তৈরি করার কথাটা ওইভাবে ভাবা হয়নি। শান্ত ন্যাশনাল টিমে একটু পরে এসেছেন, যখন ওই যে অন্যান্য ম্যাচগুলো খেলছেন সেই জায়গাটা শান্তকে তৈরি করা হচ্ছিল। ফলে যে কোনো পরিস্থিতিতে হোক, যখন মিরাজ এরকম দায়িত্বটা পেয়েছেন, আমি এইটাকে আসলে খুবই মনে করি যে বাংলাদেশ ক্রিকেটের সত্যিকার অর্থে একটা নতুন শুরু। অনেক দিক থেকে আমাদের নতুন শুরু হচ্ছে, অনেকগুলো আমরা সাইকেল নতুনভাবে শুরু করছি, টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেল নতুন শুরু করছি। এখন আপনি যদি চিন্তা করে দেখেন, ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ 2027কে সামনে রেখে আমরা সরাসরি আমরা খেলতে পারবো কি পারবো না সেইটার হিসাব নিষ্কাশ হয়েছে। মানে অ্যাজ অফ টুডে আজকের হিসাব যদি আপনি ধরেন, তাহলে কিন্তু আমরা সরাসরি খেলতে পারছি না। মানে আপনি যদি আজকের হিসাব এই মুহূর্তের হিসাব, এখনকার যে সিচুয়েশন, কারণ আপনার 2027 ওয়ার্ল্ড কাপে সরাসরি কোয়ালিফাই করবে সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়ে, হোস্ট 2টা কান্ট্রি, নামিবিয়া না, এই 2টা কান্ট্রির সঙ্গে র্যাঙ্কিংয়ে যে টপ 8 টিম থাকবে। তো সাউথ আফ্রিকা এখন 6 নম্বরে রয়েছে, জিম্বাবুয়ে 11 নম্বর রয়েছে। তার মানে এই 2টার সঙ্গে যে 8টা দল, তার মানে 9 নম্বর দল পর্যন্ত থাকবে। ওয়েস্ট ইন্ডিজ 9 নম্বর, আমরা কিন্তু 9-এর মধ্যে হই, আমরা 10 নম্বরে রয়েছি। ফলে আসলে এখান থেকে আমাদের অনেক কিছু নতুনভাবে শুরু করার রয়েছে এবং আমি খুব ইগারলি ওয়েট করছি এবং আমার ধারণা মিরাজ খুব ফ্যান্টাস্টিকলি রেসপন্ড করবেন। আমরা অতীতে বিভিন্ন সময়ে দেখেছি যে কোনো একটা কঠিন সিচুয়েশনের ভেতর দিয়ে তিনি ওইটা খুব ভালোভাবে রেসপন্ড করতে পারেন। এবং মিরাজের ক্যারেক্টারিস্টিক্সটাও আমার কাছে মনে হয় যে একটু, আমরা অনেক সময় তাকে নিয়ে মজা করি, কিন্তু সে আসলে সবাইকে অ্যাডজাস্ট করে নিয়ে চলে পুরো টিমের মধ্যে। আমার কাছে এটা একটা তার চারিত্রিক বৈশিষ্ট্যের অংশ মনে হয়, এবং এইটা বাংলাদেশ টিমের জন্য প্রয়োজন। জি, এটা মানে বিভিন্ন জন তো বিভিন্ন ক্যারেক্টার হবেন। ধরেন হচ্ছে গিয়ে সাকিব আল হাসান একরকম ক্যারেক্টারের ক্যাপ্টেন, মাশরাফি বিন মুর্তজা একরকম ক্যারেক্টারের ক্যাপ্টেন, কিন্তু আপনি যদি বলেন বাংলাদেশ টিমের জন্য কোনটা বেটার, সেটা কিন্তু মাশরাফি। জি, আমরা ভাই, আমাদের ক্রিকেটাররা তো আমাদের মতোই, আমাদের ক্রিকেটাররা তো আর অন্য দেশ থেকে আসেননি। সো আমাদের যখন ওইরকম চিন্তা চেতনা মানসিকতা একই, সো ওরকম একটা মিরাজ ওরকম খুব একটা মানে একটা লাভেবল বয়, সবাই তাকে পছন্দ করে, সবার সঙ্গে তার সেই সম্পর্কের জায়গাটা রয়েছে। এবং আমি একটা জিনিস খুবই ইমপ্রেসড, আমি এখনো ঠিক শিওর না, মানে আমি আসলে শিওরই, সেটা হচ্ছে কি যে ধরেন মিরাজ একটা ঘটনা বললে আপনি বুঝতে পারবেন যে সে নিজেকে আসলে ক্যাপ্টেন হিসেবে কোন জায়গাটাতে শুরুতেই নিয়ে যাচ্ছে, বা পুরো টিমের মধ্যে মানে জনপ্রিয়তার কথা বলেন, টিমের উপরে তার যে একটা কর্তৃত্বের কথা বলেন, সেটা হচ্ছে কি মিরাজ তার ব্যাটিং পজিশনটা স্যাক্রিফাইস করে দিচ্ছে হচ্ছে গিয়ে লিটন দাসের জন্য। আচ্ছা, ব্যাটিং পজিশনটা বলতে হচ্ছে কি মিরাজকে আমরা গত কয়েক বছর ধরে তার ব্যাটসম্যান হিসেবে ট্রান্সফরমেশনটা হয়েছে ভালো করে, এবং তার সারা জীবনের আক্ষেপ, মানে গত 3-4 বছরের অন্তত পক্ষে আক্ষেপ যে ভাই আমাকে তো টপ অর্ডার, টপ মিডল অর্ডার আমাকে খেলায় না, আমাকে যখনই খেলায় আমি তখন রান করি, স্কোর করি। সেঞ্চুরি করেছেন, ওয়ার্ল্ড কাপে স্কোর করেছেন। এখন তো মিরাজ ক্যাপ্টেন, সো মিরাজের জন্য এখন খুবই সহজ 4 নম্বর পজিশনটা নিজের করে নেওয়া, জি, খুবই লজিক্যাল। কেননা তিনি ক্যাপ্টেন হিসেবে যে 4টা ওয়ানডে খেলেছেন, তার মধ্যে 3টাতে তার 50+ স্কোর রয়েছে। কিন্তু লিটন দাসকে টিমে অ্যাকোমোডেট করার জন্য মিরাজ নিজেকে নিচে নামিয়ে এনেছেন। 6-7 নম্বরে তিনি ব্যাটিং করবেন, 4 নম্বরে লিটনকে সেট করতে চাইছেন। সো এই যে শুরুতেই এইটা করার মাধ্যমে টিমে যে তিনি বার্তাটা দিলেন যে আমি ক্যাপ্টেন হয়েছি, আমি চাইলে এখন 4 নম্বর পজিশনটা নিতে পারি, কিন্তু আমি সেটা না করে আমি নিচে নেমে গেলাম আমার টিমের বেটারমেন্টের জন্য। কারণ আমি 4-এ খেলে হয়তো আমি ভালো করবো, কিন্তু ওভারঅল টিমের জন্য 2027 বিশ্বকাপ মাথায় রেখে আমাদের ভালো হবে না। এগুলো আসলে টিমে আসলে খুব ইফেক্ট করে। এবং আমি এই উদাহরণে আমার সাকিবের কথা মনে হলো, সাকিব ক্যাপ্টেন্সি নিয়ে বরং ওয়ান ডাউনেরটা এনশিওর করার চেষ্টা করেছিলেন ওই সময়টায়। সাকিবের হিসাবটা আবার আলাদা হয়ে গেছে অন্যরকম, মানে ওয়ার্ল্ড কাপের সময়ই তো তাকে আসলে যে উপরে তিনি উঠে গিয়েছিলেন। মানে আমি বলছি এটা কিন্তু ভালো খারাপের কোনো ইস্যু হচ্ছে গিয়ে ক্যারেক্টারিস্টিক্স কার কিরকম। সাকিব যেমন আবার খুবই ভালো ক্রিকেট খেলে এক্সাম্পল সেট করেন, সেটা আবার অন্যরা ফলো করতে চায়। সাকিব যেমন হচ্ছে গিয়ে খুবই প্রফেশনাল, যে তার কথা হচ্ছে কি যে আমার যার সঙ্গে যতটুকু প্রয়োজন এর বাইরে আমি কেন বলবো। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় আমার কাছে মনে হয় বলতে হয়
ওইটা বলতে হয়, ওইখানে মাশরাফির মতো ক্যারেক্টার লাগে, ওইখানে মিরাজের মতো ক্যারেক্টার লাগে। তার মানে মিরাজ সফল হবেন বলে আপনি আশাবাদী। আমরা এই আমি বিষয়ে পুরো আরো কথা বলবো, আরো বিশ্লেষণ করবো, কিন্তু দর্শক আছেন আমাদের সঙ্গে, আমরা একটু ফোন নিতে চাই। পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রংপুর থেকে হারাঘাট বাংলা বাজার থেকে বলছি। জি, আমি প্রশ্ন রাখতে আজকে মেহেদী মিরাজের প্রথম এই ম্যাচের আমরা শুনতে পাইনি, আরেকবার একটু বলবেন। হ্যালো, জি, জি। আমি বলতে চাচ্ছি মেহেদী মিরাজের প্রথম ক্যাপ্টেন্সি। জি বলেন। আমি বলতে চাচ্ছি যে মেহেদী মিরাজের যেহেতু তাহলে তার বন্ধু নাজমুল হোসেন শান্তকে ওপেনিং নেওয়াটাই আমার পক্ষে ভালো হবে। তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্তকে ওপেনিং নেওয়া ভালো মনে করি। আচ্ছা, তানজিদ তামিম এবং নাজমুল হোসেন শান্তকে ওপেনিংয়ে ভালো মনে করেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে আপনার মতামতের জন্য। আমরা সে বিষয় নিয়ে কথা বলবো, একাদশ নিয়ে। যেটা আমরা মিরাজের কথা বলছিলাম, বাংলাদেশে আবার ক্যাপ্টেন হলে এক ধরনের কিন্তু প্রভাব পড়ে ফর্মে, মানে সেইটা আমি অনেক ক্ষেত্রেই দেখেছি। আমরা শান্তও উদাহরণ, এমন নয় যে শান্তও খুব ভালো খেলেছেন। সেই জায়গাটায় আপনার কি মনে হয় কিনা যে মিরাজের ক্ষেত্রে প্রেশার হবে? না, আমি সেটা মনে করি না। কারণ মিরাজকে আমি বিভিন্ন সময় দেখেছি যে আপনি দেখবেন মিরাজের বেটার ইনিংসগুলা, বেটার বোলিং পারফরমেন্সগুলা, এগুলো প্রেশারের মধ্যে এসেছে। জি, আমাদের ওই যে আফগানিস্তানের সঙ্গে ৪৫ রানে ৬ উইকেট পড়ে গিয়েছে, মিরাজের অসাধারণ একটা ইনিংস রয়েছে। আমরা ইংল্যান্ডের সঙ্গে তার ডেবু সিরিজটাতে ইংল্যান্ড ২৬৫ চেস করতে নেমে বিনা উইকেটে ১০০ করে ফেলেছে, মিরাজের ফ্যান্টাস্টিক পারফরমেন্স রয়েছে এবং অনেক অনেক উদাহরণ রয়েছে। আপনি দেখেন লাস্ট ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলটাতে মিরাজ বাংলাদেশের হায়েস্ট রান গেটার, অথচ তিনি ব্যাটিং করেছেন ৭-৮ নম্বরে, অলমোস্ট হায়েস্ট উইকেট টেকার তাইজুল ৪০টা, মিরাজের হচ্ছে ৩৯টা। সো এরকম একজন পারফর্মার যিনি ক্যারিয়ারে প্রেশারের মধ্যেই পারফর্ম করেছেন, ক্যাপ্টেন্সির এই প্রেশারটার মধ্যে মিরাজ পড়ে যাবেন বলে আমি আশা করছি না। আমার কাছে এটা খুবই অবাক করা একটা বিষয় লাগে যে ক্যাপ্টেন্সি প্রেশার হয় কিভাবে। আরে ভাই, প্রেশার তো ডেফিনেটলি রয়েছে, সেটা আপনি ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করছেন, সেটাও প্রেশার রয়েছে। আপনি আজকে অনুষ্ঠানে অ্যাঙ্করিং করছেন, আপনারও একটা প্রেশার রয়েছে। আমি যে কথা বলছি আমারও প্রেশার রয়েছে। আমি গতকালকে আমার প্ল্যাটফর্মে একটা ভিডিও করেছি, সেই জায়গাটাতে মিরাজের জায়গায় বিজয়ের নাম বলে ফেলেছি আর কি। তো প্রত্যেকেই কিন্তু আমরা প্রতি মুহূর্তেই পরীক্ষা যে দিচ্ছি না তারা, সেই পরীক্ষাতে আমরা ফেইলও করি। সেই ফেলিওরটা কিন্তু হচ্ছে গিয়ে ওই সাকসেসের একটা পার্টও বটে। আমি মিরাজের কাছ থেকে সেটা কোনোভাবেই মনে করছি না যে তার পারফরমেন্সে প্রভাব ফেলবে, বরং আমি মনে করি যে ক্যাপ্টেন্সি জিনিসটা যেটা হওয়া উচিত, ইন্সপায়ারিং হওয়া উচিত, ইন্সপায়ার করবে। মিরাজের পারফরমেন্সে আমি আসলে সেই জিনিসটা দেখতে চাই যে তার পার্সোনাল পারফরমেন্সটাও আসলে ইন্সপায়ারিং হবে এই ক্যাপ্টেন্সির মাধ্যমে, এবং সেই জায়গাটাতেও তিনি দলের বেটারমেন্টে ভালো কন্ট্রিবিউট করতে পারবেন। দলে তার সিনিয়র আছে, তার জুনিয়র আছে, সমসাময়িকও আছে। ক্যাপ্টেন হিসেবে তিনি গ্রহণযোগ্য হবেন কতটা, এটা গ্রহণযোগ্য হবেন। ওই যে বললাম, তার ওই ক্যারেক্টারিস্টিক্সের কারণে তিনি গ্রহণযোগ্য হবেন। তিনি সবাইকে ম্যানেজ করতে পারবেন, তিনি সবাইকে নিয়ে, ওই যে দর্শক যে প্রশ্নটা করলেন, বলছিলেন তার বন্ধু নাজমুল হোসেন, তাই শান্ত এবং মিরাজ কিন্তু ওই একই ব্যাচেরই। ধরেন লিটন তাদের চেয়ে হয়তো একটুখানি আগের, কিন্তু ধরেন সমসাময়িক। এখন দেখেন, একটা টিমের মধ্যে নট নেসেসারিলি সবাই সবার খুবই ঘনিষ্ঠ বন্ধু হতে হবে। টিমের ১১ জন সবাই বা ১৬ জন সবাই সবার ঘনিষ্ঠ বন্ধু হতে হবে না। কারোর সাথে ঘুরতে কারো হয়তো ভালো লাগে, কারোর সাথে হয়তো খেতে যেতে ভালো লাগে, কারোর সাথে আড্ডা দিতে ভালো লাগে, কিন্তু আপনি কাজটা প্রফেশনালি করছেন কিনা সেটা গুরুত্বপূর্ণ। আমি বারবার যে কারণে মিরাজের কথাটা বলছি যে আমরা মাশরাফির ক্যাপ্টেন্সির ওই দীর্ঘ সময়টাতে দেখেছি যে তার হোটেল রুমের দরজাটা সবসময় খোলা থাকতো, সবার জন্যই খোলা থাকতো। সেটা ধরেন হচ্ছে কি আমাদের সাংবাদিকদের জন্য খোলা থাকতো, প্লেয়ারদের জন্য তো বটেই। সো মিরাজের দরজাটা সবসময় এটা খোলা থাকবে তার প্লেয়ারদের জন্য। এইটাতে কিন্তু আমি ভালো, যেমন ধরেন লিটনের ক্যারেক্টারিস্টিক্স আবার আলাদা, আরেক রকম, অন্যরকম। লিটন একটু রিজার্ভ থাকতে পছন্দ করেন, কিন্তু লিটন আবার অন দ্য ফিল্ড খুব ভালো ক্যাপ্টেন, তার ক্রিকেটীয় সেন্স খুবই ভালো। সো ওইটা আবার অনেক বেশি আপনি সাকিবের মোল্ডে নিতে পারেন। তো বাংলাদেশের প্রেক্ষাপটে আমার মনে হয় যে মিরাজের যে আপনি বললেন গ্রহণযোগ্যতার যে ব্যাপারটা, অন্তত এই ক্ষেত্রে কোনো আস্থার সংকট মিরাজের হবে না। পারফরমেন্স হতে পারে, প্রভাব পড়তেও পারে। বাংলাদেশ টিম যদি ভালো না করে, আমরা কিন্তু এখন একটা ডিক্লাইনের মধ্যে আছে ভাই। আমরা ওয়ানডে ফরম্যাট সারা জীবন বললাম আমাদের সবচেয়ে স্ট্রংগেস্ট ফরম্যাট, আমরা এখন 10 নম্বরে আছি। আমাদের অবস্থা ভালো না, এটা তো সত্যি কথা যে আমাদের অবস্থা ভালো না, ফরম্যাটেই ভালো না, কোনো ফরম্যাটই ভালো না। মানে টেস্ট বরং সবচেয়ে ভালো টেস্টে, যেখানে আমরা 9 নম্বরে আছি। সো এইখানটাতে হচ্ছে কি ওয়ানডে টি20তে আমরা 10 নম্বরে আছি। সো টিম যদি ভালো না করতে পারে, তখন কিন্তু এই যে এত ভালো ভালো কথা আমি আপনি বলছি, আমরা এত ভালো ভালো কথা বলবো না। সো মিরাজকে টিমের উপরে যেমন একটা কর্তৃত্বটা নিতে হবে দ্রুততম সময়, আমি মনে করি সেটা মিরাজ নিতে পারবে। তার পারফরমেন্সে খুব একটা প্রভাব পড়বে বলে আমার মনে হয় না, যেহেতু তিনি অলরাউন্ডার, তিনি ব্যাটিং দিয়ে বোলিং দিয়ে খুব ভালো ফিল্ডারও, তিনি কোনো না কোনোভাবে তিনি পার পেয়ে যাবেন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি যেটা মনে করি সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ টিমের পারফরমেন্স। বাংলাদেশ যদি আগামী একটা দুইটা সিরিজের মধ্যে, ধরেন শ্রীলঙ্কার সঙ্গে সিরিজটা যদি বাংলাদেশ জিততে পারে, ধরেন আজকে ম্যাচটা জিতে যদি বাংলাদেশ একটা উইনিং নোটে শুরু করতে পারে, এটা ক্যাপ্টেন হিসেবে মিরাজকে অনেক কনফিডেন্স দেবে, ক্যাপ্টেন মিরাজের উপরে টিমকে অনেক কনফিডেন্স দেবে, এবং মিরাজের টিমের উপরে পুরো বাংলাদেশ এই সকল দর্শকদেরও খুবই একটা আস্থা থাকবে এবং আস্থা তৈরি হবে। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন, আমরা ফোন নিব, পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ক্লাস 5 এ পড়ি। আমার নাম মোহাম্মদ নাফিস। আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে নুরুল হাসান সোহানকে আমরা প্রত্যেক সিরিজে দেখতে চাই। তিনি বিপিএল এ ভালো ফিনিশ করেছেন, তিনি বিপিএল এও ভালো খেলেছেন, তাই জন্য আমি বলতে চাচ্ছি উনি এখন এই টিমে খেলেছেন, উনি ন্যাশনাল টিমে কেন খেলেন? আচ্ছা, ধন্যবাদ। প্রশ্নের উত্তর আমরা দেব, কিন্তু একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসার পর ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছিলাম মেহেদী মিরাজের নেতৃত্বের অভিষেক নিয়ে। আনুষ্ঠানিকভাবে নেতৃত্ব পেয়েছেন তিনি। এর আগে টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটে অধিনায়ক ছিলেন, কিন্তু সেটা প্রয়োজনে কারো অনুপস্থিতিতে। আমাদের সঙ্গে আছেন নোমান মোহাম্মদ, সাংবাদিক এবং কন্টেন্ট ক্রিয়েটর। আমরা নোমান ভাই বিরতির আগে দর্শকের ফোন নিয়েছিলাম। নুরুল হাসান সোহানের জায়গা তিনি চান এই ফরম্যাটগুলোতে, এটা নিয়েও প্রশ্ন আছে। এক কথায় যদি উত্তর জানতে চাই, যে এটা নিয়ে বিতর্ক হয়েছে কয়েকদিন আগে, যে ন্যাশনাল টিম নাকি ফ্র্যাঞ্চাইজি দল, কোনটা গুরুত্বপূর্ণ। গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের দলে তাকে আগেই নাম ঘোষণা করে দেওয়া হয়েছে, জাতীয় দল ঘোষণার আগে। মানে সেই জায়গাটায় কি আসলে কোনো প্রশ্ন আছে কিনা আপনার মনেও? প্রথমত হচ্ছে কি, দর্শককে ধন্যবাদ। ক্লাস 5-এ পড়ছেন একজন, তিনি স্পোর্টসটা এরকম ফলো করেন, আবার একটা টিভি স্টেশনে ফোন করে প্রশ্নও করেন। আমরা অফেয়ারে বলছিলাম যে আমাদের 5-এ আমরা কি অবস্থাতে ছিলাম, স্যার টিচারের মাঠ থেকে কিভাবে বাঁচবো ওই অবস্থা ছিলাম। সো উনি এটা করছেন, সেজন্য ওনাকে ধন্যবাদ। ন্যাশনাল টিমের যখন খেলা হয় না, আমরা আলোচনাটা ওই পর্যায়ে পর্যন্ত করতে পারি যে যেদিন স্কোয়াডটা ঘোষণা হলো। আমি সবসময় এটা ফলো করি যে পরের 48 ঘন্টায় আমি আসলে স্কোয়াডটা নিয়ে আলোচনা করি, তারপরে যেই টিমটা দিয়েছে সেই টিমটাই আমাদের টিম, ওই টিম নিয়েই কথা বলবো। কিন্তু ওনারটা যেহেতু এক্সেপশনাল কেস, ক্লাস 5-এ পড়েও একটা বাচ্চা ফোন দিয়েছে, সেই জন্য একটু বলি। এবং আপনার প্রশ্নের সূত্র ধরে এটা হওয়ার কোনো রকম কোনো কারণ নাই, কোনো রকম কোনো যৌক্তিকতা নাই। সোহানের ক্ষেত্রেও তো নাই। আমি সারপ্রাইজ বরং হচ্ছে সোহান ন্যাশনাল টিমে আসতে পারতেন এবং আসার তার এভরি পসিবিলিটিস ছিল, সেই যোগ্যতার জায়গা ছিল। ডোমেস্টিকে যে পারফরমেন্স করেছেন, দেন এগেন আবার বিজয়ের কথা বললে তো আবার ডোমেস্টিক আর ইন্টারন্যাশনালের সেইটারও একটা ব্যাপার স্যাপার রয়েছে। কিন্তু আমি বরং বেশি সারপ্রাইজ সৌম্য সরকারকে দিয়ে। সোহান তো দলে আসবেন কি আসবেন না সেটার আলোচনা আছে, আলোচনা থাকতে পারে, সিলেকশন প্যানেল তাকে বাদ দিতে পারে। সৌম্য যদি ফিট থাকেন তাহলে তো সৌম্য সরকার অবশ্যই ন্যাশনাল টিমে থাকবেন, রাইট? লাস্ট সিরিজগুলোর পারফরমেন্সের ভিত্তিতে ওপেনার হিসেবে তিনি তো থাকবেনই। তো সৌম্য তো আমাদের ন্যাশনাল টিমে নেই, তিনি গ্লোবাল সুপার লিগ খেলতে গেলেন কি হিসাবে? এইটা নিয়ে আমার সিরিয়াস কোয়েশ্চেন রয়েছে। সোহানের চেয়ে আমার সৌম্য সরকারের না থাকা নিয়ে সিরিয়াস কোয়েশ্চেন রয়েছে, যে এই জায়গাটাতে তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ক্ষমতাবান কারা? ন্যাশনাল ইন্টারেস্ট বেশি, নাকি হচ্ছে একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে যাবে একটা দল, একটা ফ্র্যাঞ্চাইজির মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কি ক্ষমতা বেশি কিনা, বা তাদের পাওয়ারের জায়গাটা বেশি কিনা? আপনার মনে হচ্ছে যে সৌম্য সরকার ফিট থাকলে তাকে, ফিট থেকেও তাকে নেওয়া হয়নি এই কারণে? মানে এছাড়া আর মানে রিজনটা কি? সৌম্য সরকারকে যখন নেওয়া হয়নি তখন লিবু ভাই বলেছেন সৌম্য সরকার ফিট না, তাই নেওয়া হয়নি। ফেয়ার এনাফ, আনফিট প্লেয়ারকে তো আপনি নেবেন না। তো সে আনফিট প্লেয়ারকে এবার গ্লোবাল সুপার লিগ খেলতে যায় কিভাবে? তার মানে তিনি ফিট। ন্যাশনাল টিমের ফিটনেস আর ফ্র্যাঞ্চাইজির ফিটনেস তো আর আলাদা না, দুইটার ফিটনেস তো আলাদা না, এবং দুইটার টাইমিং যে আলাদা বিষয়টা তা না। বিষয়টা তো এরকম না যে আজকে সৌম্য খেলতে পারবেন না, ঠিক 2 দিন পরেই সৌম্য খেলতে পারবেন, বিষয়টা তো সেটা না। তাহলে সো আমি আপনার এই প্রশ্নের সূত্র ধরে, এবং আমি কালকেই দেখছিলাম যে সৌম্য যে যাচ্ছেন, এটার তিনি একটা সোশ্যাল মিডিয়াতে তিনি একটা ছবি দিয়েছেন, এবং আমার মনে হয়েছে যে আজকে যেহেতু বাংলাদেশের খেলার আগে বা পরে কোনো একটা সময়ে এটা নিয়ে আসলে একটু কাজ করার জায়গা আছে, সুযোগ রয়েছে। সো দর্শকের প্রশ্নের সূত্র ধরে, সোহানের সূত্র ধরে সৌম্যর কথা। ওকে, আমরা একটু আবারও মিরাজের প্রসঙ্গে আসি, যে প্রসঙ্গে আমরা আলোচনায় ছিলাম, এবং বাংলাদেশের ওয়ানডে ম্যাচ আজকে শুরু। আপনি বলছেন যে দল যদি ভালো খেলে মিরাজের যাত্রার শুরুটা আসলে অনেক কিছু ইজিয়ার হয়ে যাবে, সেই সম্ভাবনা কি দেখেন আপনি? টাফ, খুব টাফ। মানে আমি সত্যিকার অর্থে আমি তো ধরেন ভীষণ রকম আশাবাদী মানুষ, মনে করেন হচ্ছে লাস্ট ওভারে আমাদের যদি 40 রান লাগে তাও আমার মনে হয় যে বাংলাদেশ জিততে পারে।
মানে মনে হয় যে কোনো একটা নোবেল টোবল হয়ে যাবে আর কি এই ফাঁক দিয়ে। সো সেই আসার জায়গাটা করতে পারি, কারণ আপনি বাংলাদেশ টিমের পারফরমেন্স যদি দেখেন, আমরা ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ওয়ানডে সিরিজে মিরাজের ক্যাপ্টেন্সিতে কিন্তু আমরা 3টা ম্যাচে 3টাই হেরেছি। আফগানিস্তানের সঙ্গে কিন্তু আমরা গত বছর সিরিজ হেরেছি। আমাদের অবস্থা কিন্তু ভালো না। সো এই অবস্থাটাকে অল অফ এ সাডেন একটা টিম ঘুরে দাঁড়াবে। এবং মনে রাখতে হবে, আমরা যেভাবেই দেখি না কেন, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদের মতো দুইজন মেইন স্টে, দুইজন পিলার আমাদের ন্যাশনাল টিমের গত বহু বছর ধরে ওয়ানডে সেটআপে রয়েছেন, তাদেরকে ছাড়া আমরা প্রথম সিরিজ খেলতে নামছি। সো সব কিছু মিলিয়ে খুবই চ্যালেঞ্জিং একটা টাইম। কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিম বিভিন্ন সময় এরকম চ্যালেঞ্জে তারা আসলে জয়ী হয়েছে, এরকম অকেশনে তারা আসলে আরও নিজেদের সেরাটা দিয়েছে, স্পেশালি যখন তাদের উপরে প্রত্যাশাটা কম থাকে। সো এই টিমটার উপরে প্রত্যাশাটা কম, সেই কারণে আমার মনে হয় যে তারা ভালো করবে। অ্যাটলিস্ট একটা রাইট মানে ফুটনোটে তারা কি শুরুটা করুক, যে শুরুটা অন্তত পক্ষে আমাদের ভালো, আমরা যেন ওই প্রতিশ্রুতির জায়গাটা দেখতে পাই যে না ঠিক আছে, এই টিমটা মিরাজের টিম হয়ে উঠুক এবং সেই সূত্র ধরে এই টিমটা আমাদের সবার টিম হয়ে উঠুক, সেটা যেন তারা দেখাতে পারে। আরও কথা বলবো নোমান মোহাম্মদের সঙ্গে। আরও একটা বিরতির সময় হলো ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে, আমাদের সঙ্গেই থাকবেন। অধিনায়ক তিনি, টেস্টের অধিনায়ক কে হবেন? নাজমুল হোসেন শান্ত তো এক ধরনের অভিমান করেই দায়িত্ব ছেড়ে দিলেন, সেটা কি আবার আসলে নতুন করে আলোচনায় আসবে? শান্ত আর ক্যাপ্টেন্সি নেবে না, ফর শিওর। শান্ত আর ক্যাপ্টেন্সি নেবেন না। শান্ত একবার সব ফরম্যাটে ক্যাপ্টেন্সি ছাড়তে চেয়েছেন, তখনকার ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ফারুক ভাই তার সঙ্গে আলাদা করে মিটিং করে বুঝিয়ে অনেক সময় দিয়ে অনেক কনভিন্স করে শান্তকে রাজি করিয়েছেন যে শান্ত যেন বাংলাদেশ টিমটাকে নিয়ে যায়। তখন শান্ত হচ্ছে কেউ যে টি-20 ক্যাপ্টেন্সিটা ছেড়ে দিয়েছেন, ওয়ান ডে টেস্টের ক্যাপ্টেন্সিটা করবেন। এখন তারপরে গিয়ে আপনি যখন করছেন, আপনি এখান থেকে আপনার ওয়ান ডে ক্যাপ্টেন্সিটা তার কাছ থেকে যেইভাবে নিয়ে ক্যাপ্টেন্সি নিতেই পারেন আপনি, বাট তার সঙ্গে আলোচনা করে নেবেন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এটা কিন্তু কার্টেসি দেখানোর বিষয় না। আপনি গোয়িং ফরওয়ার্ড ক্যাপ্টেন্সিটা আপনি চেঞ্জ করছেন কেন? বাংলাদেশ ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সো যাকে আপনি সাবেক করে দিচ্ছেন ক্যাপ্টেন, তাকে তো আপনার এক্সপ্লেইনটা করতে হবে, তিনি তো আপনার টিমের একজন মেম্বারও বটে। সো আপনি তাকে বলবেন না যে এই কারণে আমাদের মনে হচ্ছে যে না, তোমার বদলে আমরা যদি ওকে ক্যাপ্টেন করি তাহলে আমাদের ক্রিকেট এগিয়ে যাবে। ফলে ওইটা যখন হয়নি, শান্ত আর ক্যাপ্টেন্সি নেবেন না টেস্টে, ফুল স্টপ। তাহলে কি 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন? এখন বিষয়টা হচ্ছে কি এটাই, শান্ত যেই কজটা দিয়েছেন, আপনি শব্দটা ইউজ করেছেন অভিমান, ডেফিনেটলি অভিমান, ডেফিনেটলি রাগ, ক্ষোভ, হতাশা দেখেই শান্ত সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু তিনি যেটা আনুষ্ঠানিক যে কারণটা বলেছেন সেটা হচ্ছে কি 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেনের জন্য বাংলাদেশ রেডি না, বা বাংলাদেশের ক্ষেত্রে এটা ঠিক না বলে তিনি মনে করছেন। 3 ফরম্যাটে 2 ক্যাপ্টেন হলে তো শান্তর কোনো অসুবিধা ছিল না, কারণ তিনি তো একটা ছেড়েই দিয়েছেন। টি-20 তো তিনি ছেড়েই দিয়েছেন, তার মানে তিনি হচ্ছে গিয়ে টেস্টে ছিলেন আর ওয়ান ডেতে তিনি থাকবেন ধরে নিয়েছেন, তো 2 ক্যাপ্টেন হলে অসুবিধা নেই। তো এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তো মনে হচ্ছে শান্তর কথাই শুনতে হবে, শান্তর কথাই গিলতে হবে। কারণ শান্ত যে টেস্টের ক্যাপ্টেন্সিটা নিচ্ছেন না, টেস্টে আপনার 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন করতে হলে থার্ড ক্যাপ্টেনের বিকল্পটাকে মিরাজ এবং লিটন ছাড়া আমি তো কোনো বিকল্প দেখি না। কারণ বিকল্প আছে মুশফিকুর রহিম, বিকল্প আছে মমিনুল হক, দুইজন নেবেন না, এবং সত্যিকার অর্থে বিকল্প আছে তাইজুল। সত্যিকার অর্থে বিকল্প আছে তাইজুল, টেস্ট অনেকদিন ধরে খেলছেন, এত অভিজ্ঞতা, ব্লা ব্লা ব্লা। কিন্তু তাইজুলকে কি কখনো আমরা ক্যাপ্টেন ম্যাটেরিয়াল হিসেবে দেখেছি? আমরা ভেবেছি, ক্রিকেট বোর্ড ভেবেছে ডোমেস্টিকে ক্যাপ্টেন্সি করছেন রেগুলার, বা তার মধ্যে ক্যাপ্টেন্সি ঝলক দেখে, ব্যাপারটা সেরকম না। সো আমি আসলে তাইজুলের ক্যাপ্টেন হওয়ার চান্সও খুবই কম দেখি। ইন দ্যাট কেস আইদার মিরাজ অথবা লিটন, দুইজনের একজনকে আপনার টেস্ট ক্যাপ্টেন্সিটা দিতে হবে। ইন দ্যাট কেস আপনার নাজমুল হোসেন শান্ত যে আনুষ্ঠানিক কারণ দেখিয়ে ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন, সেই শান্তর কথাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে শুনতে হবে, গিলতে হবে। 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেনের ফর্মুলায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেতে পারবে না, 3 ফরম্যাটে 2 ক্যাপ্টেনই হবে। এই তথ্যটা কি আসলে আপনার সভাপতির একার নিজের মনে হয়, নাকি আসলে এটা পুরো বোর্ডের? এটা মোরলেস বোর্ডের, এটা শুধু বুলবুল ভাইয়ের একা ডিসিশন আমার কাছে সেটা মনে হয় না। এটা বুলবুল ভাই বলেছেন, এবং আমিও যতটুকু জানি এটা বুলবুল ভাইয়ের একার ডিসিশন না। আমার কাছে বরং যেই জিনিসটা মনে হয়, মানে সত্যিকার অর্থে আমার মিরাজের প্রতি ব্যাপক শুভকামনা আছে, বাংলাদেশ টিম ব্যাপক ভালো করুক আগামী 2 বছর, এবং আমি মনে করি যে সেইটা অবশ্যই করতে পারেন। কিন্তু আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্তটা টু সাম এক্সটেন্ট একটা জনপ্রিয় সিদ্ধান্ত হবে মনে করে সিদ্ধান্তটা নিয়েছেন। নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ ক্রিকেটে কেন আমি ঠিক জানি না, একটা গ্রুপের খুব টার্গেট হয়ে গেছে। শান্তকে নিয়ে ট্রল করলে আসলে খুব ভালো লাগে। শান্তকে নিয়ে ট্রলের তিনি খুব সহজ লক্ষ্যবস্তু। ভাই, উনি আপনার ওয়ান ডে ফরম্যাটে ক্যাপ্টেন হিসেবে 13টা ম্যাচ ছিলেন, তার মধ্যে একটা সেঞ্চুরি আছে, 4টা 50 তার রয়েছে, লাস্ট ম্যাচটাতেও 77 রান রয়েছে, তার অ্যাভারেজ হচ্ছে 51। কারণ বাংলাদেশ টিমের পারফরমেন্স ততটা ভালো না, তো পারফরমেন্স তো ততটা ভালো না, আপনার কোনো ফরম্যাটেই ভালো না, আপনি তাহলে টেস্টে রেখে দিচ্ছেন, কোনো অধিনায়কের অধীনেই ভালো না। তো এটা কোনো কারণ না। আমি যেই কারণে বললাম যে ক্রিকেট বোর্ড টু সাম এক্সটেন্ট তারা মনে করেছে যে শান্তকে যেহেতু অনেক ট্রোল করা হয়, আমার এই কথা কেউ মানবে না আমি জানি, ক্রিকেট বোর্ড তো স্বীকার করার প্রশ্নই ওঠে না, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ডে তাদের এটা হয়তো বা কাজ করেছে বলে আমার আন্ডারস্ট্যান্ডিং, যে মিরাজ যেহেতু অনেক অ্যাকসেপ্টেবল এবং শান্তর এই জায়গাটাতে তিনি যেহেতু অনেক বেশি
ক্রিটিসাইজড হন, স্পেশালি সোশ্যাল মিডিয়াতে। সো দ্যাটস ওয়াই তার এই ক্যাপ্টেন্সি চেঞ্জ করার সিদ্ধান্তটা নিয়েছে। তার মানে আপনি মিরাজকে শুভকামনা জানাচ্ছেন, আমরা শেষ করি একদম। অবশ্যই অবশ্যই, এবং আমি মনে করি যে সত্যিকার অর্থে আমাদের ক্রিকেটটা একটা খারাপ অবস্থাতে রয়েছে এবং কোনো একটা জায়গা দিয়ে আমাদের একটা কামব্যাক করতে হবে 3 ফরম্যাটের মধ্যে, এবং আমি মনে করি যে সেটা ওয়ানডেতে করাটা তুলনামূলক সহজ, যে যদিও আমরা 10 নম্বরে রয়েছে এবং মেহেদী হাসান মিরাজ সেটা পারবেন, সেই বিশ্বাস আমি খুবই দৃঢ়ভাবে করতে চাই। ধন্যবাদ আপনাকে নোমান মোহাম্মদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরাও বিশ্বাস করি দৃঢ়ভাবে যে বাংলাদেশের এই দলটা সামনে এগিয়ে যাবে। ক্রিকেট আমাদের গর্বের জায়গা, সেই জায়গায় একটা ঘাটতি কিংবা শূন্যতা তৈরি হয়েছে গত কয়েক মাসে, 1 বছরে যদি আমি বলি, সেই জায়গাটা বদল আসবে আজকে থেকেই। সবাই ভালো থাকবেন।